তেলকা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ, ২৬ মার্চ হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে এনে বিচারের দাবি। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ছবির সত্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, রাষ্ট্রই সব ছবির মালিক, হাইকোর্টের রায়। ভারতের রাষ্ট্রপতি আসছেন কাল, ঢাকায় নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান। এবং শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ভালো আছেন, জানালো 10 সদস্যের মেডিকেল বোর্ড। এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে পুরো খবর। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সামরিক সচিবরা। এরপর স্পিকারের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। সকাল 8টায় শ্রদ্ধা জানান আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা। 9:30টার দিকে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন তারা। বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে রাজধানীর রায়ের বাজার বৌদ্ধভূমি ও স্মৃতিসৌধে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত পাকিস্তান বাহিনীর যে দোসররা বিদেশে পলাতক, তাদের দ্রুত ফিরিয়ে এনে বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ২৬শে মার্চ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে রায়েরবাজারে ভিড় জমায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 7:30টায় বৌদ্ধভূমি উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য। ফুলের তোড়া দিয়ে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ঘৃণ্য রাজাকার আলবদরদের বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। বিভৎস দৃশ্য দেখেছি, কুকুরে লাশ টেনে হিঁচড়ে খাচ্ছে, দেখে ভয়ে আটকে উঠেছিলাম। এখনো সেই তালিকা হচ্ছে না। যারা শহীদ হয়েছেন তাদের তালিকাটা সরকারের যত তাড়াতাড়ি সম্ভব, আমি সরকারের কাছে আবেদন করব অত তাড়াতাড়ি যেন দেয়, কারণ নতুন প্রজন্মের সঠিক ইতিহাসটা জানা খুবই জরুরি। যারা পলাতক আসামি রয়েছে তাদের বিচার কাজ বা তাদেরকে আইনের আওতায় এখনো নিয়ে আসা সম্ভব হয়নি। 8 বছর কেন লাগছে, আর কতদিন লাগবে এই শহীদ বুদ্ধিজীবীদের বিচারের কাজ রায় কার্যকর করতে? বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বৌদ্ধভূমিতে এসেছে নতুন প্রজন্মের প্রতিনিধিরাও। বড় বড় ব্যক্তি ছিল আর যারা অনেক বড় ডাক্তার ছিল তাদেরকে এই দিনে হত্যা করা হয়েছিল, তাই জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। আমাদের দেশের মেধাবী সন্তানদের যারা হত্যা করেছিল, আমরা তাদের ফাঁসি চাই এবং বিচার চাই। স্বাধীনতার 50 বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হওয়ায় ক্ষোভ আছে স্বজনদের। শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আগামী বছরের 26শে মার্চেই প্রকাশ করা হবে তালিকা। কোভিড-19 কারণে সব থানা থেকে আমরা সেগুলো উপজেলা থেকে ফেরত পাইনি। ফেরত পেলে অচিরেই আমরা আশা করছি যে পূর্ণাঙ্গ তালিকা, আমরা আশাবাদী যে আগামী 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যে আমরা এই তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যেসব বাংলাদেশি বিদেশে পলাতক আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার তৎপরতা চালাচ্ছে, জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও আয়োজন করা হয় আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার নিবেদন সহ নানা কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সারা দেশের মানুষ। চট্টগ্রামের শহীদ মিনার ও বদ্ধভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় পাহাড়তলী বদ্ধভূমিকে যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান তারা। যারা
এই মাতৃভূমির জন্য আত্মাহুতি দিয়ে গিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এই বধ্যভূমিতে আমরা এসেছি। রাজশাহীতে সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রভাত ফেরি বের করা হয়। আমাদের আপ্রাণ চেষ্টা আছে বুদ্ধিজীবীদের আদর্শকে সবার সামনে উন্মোচিত করার জন্য এবং তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগ সবাইকে জানানোর জন্য। খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন মুক্তিযোদ্ধারা। আবারও জোরালো দাবি জানাই তাদেরকে ধরে নেয় বিচার কার্যকর করা হোক। বগুড়ায় 3 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের 700 বিরল ছবি ও দলিল তুলে ধরা হয়। চিত্র প্রদর্শনীর মাধ্যমে প্রতিটি ঘটনা কিন্তু এখানে মূর্ত হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা যেটি অনুভব করতে পারবে যে আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা সেই দিন দেশ মাতৃকার টানে তারা নিজেদের জীবন কিভাবে বিসর্জন দিয়েছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবীদের সংক্ষিপ্ত জীবনী, ছবি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আন্তর্জাতিক শক্তির বিরোধিতার কারণে সব বুদ্ধিজীবী হত্যাকারীর বিচার এখনো সম্পন্ন করা যায়নি, তবে দ্রুতই সব জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। অন্যদিকে বিএনপি বলছে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। সকালে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন নেতারা। মঙ্গলবার ভোর থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে গণমানুষের ঢল নামে জাতির সূর্য সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন তারা। রায়েরবাজারে শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শক্তির বিরোধিতার জন্য সব অপরাধীদের বিচার সম্পন্ন করা যায়নি। আর আওয়ামী লীগ নেতারা বলেন, 50 বছর আগের এই ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। বুদ্ধিজীবীদের হত্যার বিচারের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। বিচার হয়েছে এবং অনেকেই পলাতক আছে এবং তাদেরকেও ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে। পাকিস্তান এখনো ক্ষমা চায় নাই। আমরা আজকের দিনে প্রত্যাশা করি পাকিস্তান তাদের 71-এর এই গণহত্যার জন্য, বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাইবে, আন্তর্জাতিক ক্ষমা চাইবে। যে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি তার নবতর সোপানে এগিয়ে যাবে। এই হলো এবারে বুদ্ধিজীবী দিবসের প্রত্যয়। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। দেশে পাকিস্তানি শাসন চলছে বলে অভিযোগ তোলেন আসম আব্দুর রব। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, স্বাধীনতার এত বছর পরও বৈষম্যমুক্ত সমাজ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু নয়, কাউকেই তারা এখানে রাজনীতি করতে দিতে চান না এবং এই দেশে তারা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছেন। দেশনেত্রী বেগম খালেদাকে একদিকে যেমন তারা বন্দী করে রেখেছেন, চিকিৎসার সুযোগ দিচ্ছেন না, অন্যদিকে সমস্ত দেশপ্রেমিক মানুষের উপর তারা অত্যাচার নির্যাতন চালিয়েছেন। 9 জানুয়ারির পরে পাকিস্তানি শাসন ব্যবস্থা আবার জারি হয়ে গেছে। 50 বছরে অর্জন হইলো গণতন্ত্রের সম্মেলনে আমরা যেতে পারিনি। আর বর্ষুরি কি, এগুলি কিছুই মূল্যায়ন হয় নাই। বৈষম্য হচ্ছে সরকারি দল এবং সাধারণ মানুষের মধ্যে, বৈষম্য হচ্ছে ধনী এবং দরিদ্রের মধ্যে। আর শোষণ, সেটা আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যখন আমরা দেখছি যে আমাদের দেশের মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাজনীতিবিদরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং মুক্তিযুদ্ধের ছবির সত্ত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, রাষ্ট্র এই সব ছবির মালিক বলে রায় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের বেঞ্চ এই রায় দিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে 39টি বই কেনার অনুমতি দেওয়া হয় 2019 সালে। জার্নি মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা ও বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে 3053 দিন নামে 2টি বই কেনা হয়। 2টি বইয়ে সত্য ব্যবহারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ নিয়ে গত বছর বিচারিক অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। সে রিটে রুলও দেয় হাইকোর্ট। দুপুরে দেয়া হয় রায়।
রায়ে বলা হয়, বঙ্গবন্ধুর ছবির সত্ত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করতে পারবে না। বঙ্গবন্ধুর ছবির সত্ত্ব থাকবে জনগণের ও রাষ্ট্রের। ইন্ডিভিজুয়াল কোম্পানি বা কোনো অর্গানাইজেশন কোনো সত্ত্ব বা কপিরাইট করতে পারবে না। বঙ্গবন্ধুর ছবির সকল সত্ত্ব থাকবে হচ্ছে জনগণের কাছে, রাষ্ট্রের কাছে, এবং এখানে কেউ সেটাকে ব্যবহার করে নিজের কপিরাইট বলে দাবি করতে পারবে না। বই দুইটিতে ব্যবহৃত ছবিতে কৃতজ্ঞতা উল্লেখ করতেও বলা হয়েছে। বইয়ের যে কপিরাইট, বইগুলি এডিটেড হয়েছে, বইয়ের কপিরাইটটা আমাদের থাকবে, এটাই হলো আদালতের অবজারভেশন। ডেফিনেটলি এই ছবিগুলি দিয়ে যখন বই এডিটেড হবে, বইয়ের কপিরাইট ওই ব্যক্তির থাকবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে বই দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল সকালে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন জানান, ভারতের রাষ্ট্রপতির এ সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট ও অমীমাংসিত নানা দিক নিয়ে আলোচনা হবে। ভারতের রাষ্ট্রপতির সফর সামনে রেখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে বুধবার সকালে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি। এই রাষ্ট্রীয় সফরে ভারতের ফার্স্ট লেডি, শিক্ষা প্রতিমন্ত্রী, 2 জন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারাও আসবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সফরের প্রথম দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের রাষ্ট্রপতি। এরপরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন সোনারগাঁও হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনের সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় ভারতের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি T-55 ট্যাঙ্ক এবং একটি MiG-29 যুদ্ধ বিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে উপহার হিসাবে প্রদান করবেন। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ড ও সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি। সৌজন্য হলেও ভারতের রাষ্ট্রপতির এ সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এবং ভারতের যখনই আমরা সাক্ষাৎ হয়, আমাদের সব ধরনের সমস্যাই আমরা আলোচনা করি। আর এটা যদিও এটি কার্টিসি আপনার বিশেষ আয়োজনে উনি আসতেছেন, তবুও মনে করা হয় যে আমরা আমাদের ইস্যুগুলো ভারতের সাথে খোলামেলা আলোচনা করব। সফরের শেষ দিন শুক্রবার রমনা কালী মন্দির পরিদর্শন শেষে দুপুরেই দিল্লি ফিরে যাবেন ভারতের রাষ্ট্রপতি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন এবং ভারতের রাষ্ট্রপতির সফরের জন্য বুধবার থেকে রাজধানীতে থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তাই কাল থেকে কিছু সড়কে যান চলাচল থাকবে নিয়ন্ত্রিত। দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেছেন, সড়কে যান নিয়ন্ত্রিত থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বাসা থেকে বের হলে কেন্দ্রে পৌঁছতে সমস্যা হবে না। মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হয়েছে 3 দিনের অনুষ্ঠান। তারই প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। একই সাথে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতের রাষ্ট্রপতি সফর ও অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নগরের বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। স্পেসিফিক কোনো থ্রেট নাই। আমরা এই জঙ্গি তৎপরতার ব্যাপারে আমরা কখনোই আসলে নিশ্চিত হতে পারি না এবং একেবারে নিশ্চিত করে বলতে পারি না যে আমরা নিরাপদ আছি, কারণ তারা সবসময় তৎপর থাকে। যে কোনো সুযোগ পেলেই তারা সবল দেওয়ার চেষ্টা করে। এটি মাথায় রাখা হচ্ছে নিরাপত্তা প্ল্যান সাজানোর সময়। এদিকে অনুষ্ঠান উপলক্ষে ভিভিআইপি চলাচল নির্বিঘ্ন করতে সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী, গণভবন ক্রসিং ও আসাদ গেট সহ বেশ কিছু জায়গায় যান চলাচল সীমাবদ্ধ করা হবে। তাই এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। শিক্ষার্থী ভাই বোনদের, তাদের অভিভাবকদের অনুরোধ করব একটু সময় হাতে নিয়ে যেন তারা দয়া করে পরীক্ষা সেন্টারে জন্য স্টার্ট করেন, শুরু করেন। আর যদি কোথাও মনে করেন যদি আটকিয়ে গেছেন, সাথে সাথে যেন আমাদের 999-এ ফোন করেন, তাহলে
আমরা পুলিশ আমাদের গাড়ি দিয়ে তাদের আমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। জাতীয় সংসদ ভবন ও প্যারেড গ্রাউন্ডে যে সকল দর্শনার্থীরা আসবেন তাদের স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউতে ভর্তি আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর 10 সদস্যের মেডিকেল বোর্ড তাকে পর্যবেক্ষণ করে জানান ভালো আছেন ওবায়দুল কাদের। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। 2019 সালে 3 মার্চ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে 2 মাসেরও বেশি সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। মঙ্গলবার ঠান্ডা ও বুকে ব্যথার চিকিৎসার জন্য বিএসএমএমইউতে আবারও ভর্তি হয়েছেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ফুসফুসে কিছুটা সংক্রমণ আছে। তবে ডাক্তাররা জানান তার করোনা টেস্ট নেগেটিভ এসেছে। ফুসফুসের সংক্রমণের জন্য ওষুধ দেওয়া হয়েছে। কালকে অফিসে গেছে আর ওখানে একটু অ্যাজমার ভাব দেখছে উনি, তো কিছুক্ষণ পরে কাশারি চলে আসছে। আসার পর লাঞ্চে সামান্য পানি আসি গেছে, সকালে মনে একটু ব্যথা অনুভব করে হাসপাতালে আসছে আর কি। তো এখানে ডাক্তার বলছে মোটামুটি ভালো, আমার সাথে কথা বলছে। ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে বিএসএমএমইউর ভিসিকে প্রধান করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমরা আমাদের বিশেষজ্ঞ 10 জনের একটি টিম ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে। তারা বলেছে যে একটু রেস্ট নেওয়া দরকার। একটু আগেও দেখে এসেছি যে অক্সিজেন স্যাচুরেশন 99, ওনার পালস রেট 73, তার মানে এভরিথিং উইদিন নর্মাল লিমিট। দল ও পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়। এই সময় হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 2 এবং নারী 1 জন। এতে মোট প্রাণহানি হলো 28,034 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 22,870 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 295 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.29%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,80,005 জনে। সুস্থ হয়েছেন আরও 247 জন। এনে মোট সুস্থ 15,44,664 জন। র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে ওয়াশিংটনকে পাল্টা জবাব পাঠাবে ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে দুদেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক ব্রিফিং এ মন্ত্রী এসব কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের একটি দায়িত্ব দিয়েছেন, এটা আলাপ আলোচনা করে আমরা উত্তর দেব। এমনি একা হুট করে উত্তর দেওয়া ঠিক হবে না, কারণ আমেরিকার সব সিদ্ধান্ত সঠিক এমন না। আপনার সেই বুড়ি বুড়ি এক্সাম্পল আছে। আমরা আলোচনা করব এবং আশা করি তারা ওই দেশটা পরিপক্ক লোকজন আছেন, জ্ঞানী লোক আছেন, তারা তখন তাদের অবস্থা পরিবর্তন করবে। আমরা সেই প্রচেষ্টাই চালাবো। বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে 5 জনের। নিহতদের একজন কারখানা মালিকের স্বজন বলে নিশ্চিত হওয়া গেলেও বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এদিকে কারখানাটির অগ্নি নির্বাপন ব্যবস্থা দুর্বল ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বেলা 11টার দিকে বগুড়ার সান্তাহারের বিআইআরএস প্লাস্টিক কারখানায় হঠাৎই আগুন দেখতে পান শ্রমিকরা। মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ভয়াবহ রূপ নেয়, যোগ দেয় আরও 3টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে কারখানা থেকে উদ্ধার হতে থাকে একের পর এক মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকার পরিবেশ। সে সময় স্বজনকে খুঁজে না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে। প্লাস্টিকের যে পিপিটা তৈরি হয়, যে ফেব্রিকটা আসে, ফেব্রিকের ভিতর থেকে আগুনটা লাগছে। এই আগুনটা লাগার কারণে আমাদের সামনে রিসাইকেল ছিল, রিসাইকেলের ভিতর আগুনটা গেছে। আর ছেলে যে দেখাতো সিগুন সুতাতে শাহজাহান নাম সব না কোনো পাইনি।
প্লাস্টিক কারখানার মালিক সান্তাহার পৌরসভার মেয়র মোহাম্মদ তোফাজ্জল হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। আগুনে প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। এটাকে আগে দাফন কাফন আমরা ব্যবস্থা করব, করার পরে আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা বসে নিয়ে যতটুকু আমার দ্বারা সম্ভব ওদেরকে পাশে দাঁড়াবো। 20 কোটি টাকার মেশিন আছে, নতুন মেশিন সব। পরে গত 3 দিন আগে আমার পেপার কাপের পুরো সেট আপ আসছে, ওটাও পুড়ে গেছে। আর টোটাল প্রজেক্ট আমরা 30 কোটি টাকার প্রজেক্ট। কারখানাটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা দুর্বল ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারণটা বোঝা যাচ্ছে না, কারণ আপনারাও দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। তদন্ত সাপেক্ষে বলা যাবে যে কি কারণে আগুনটা লাগতে পারে। ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে সিআইডি, আর 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমরা একটা কমিটি করে দিয়েছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এবং ইউনো সহ কলকারখানা পরিদর্শক, ফায়ার ব্রিগেডের যারা আছেন তারা তদন্ত করে দেবেন, রিপোর্ট দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিআইআরএস প্লাস্টিক কারখানাটিতে পরিবেশগত ছাড়পত্র ছিল না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী 15 দিন উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে দাম বাড়ালে ডিলারদের লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে ডিলারদের সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সংকট দেখিয়ে বেশ কিছুদিন ধরেই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল সার, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন চাষিরা। এই পরিস্থিতি উত্তরণে ব্যবস্থা নিচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সার ডিলারদের সঙ্গে বৈঠকে বসে কৃষি ও শিল্প মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী জানান, কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে সারের দাম বাড়ালে ডিলারদের লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আগামী 15 দিন মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সারের মজুদের কোনো সমস্যা নাই, পরিবহনে কিছু সমস্যা ছিল, সেই সমস্যার সমাধানের জন্য আমরা 2 মন্ত্রণালয় মিলেই আমরা চেষ্টা করছি। যে সকল ডিলার এবং যে সকল বিক্রেতা দোকানদার বেশি দামে বিক্রি করবে তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বৈঠকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মাহমুদ বলেন, কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, পর্যাপ্ত সার মজুদ আছে। খবর পাচ্ছি তাৎক্ষণিকভাবে সেই জায়গাগুলিতে আমরা অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছি এবং সেখানে গিয়েছি। মূলত এগুলি ফাইন্ড আউট করেই আমরা আজকে বসেছি তাৎক্ষণিকভাবে, যাতে আমাদের এখানে কোনো প্রকার সার নিয়ে বিগত দিনের মতো কোনো রকম কথা না হয়। সারের দামে কারসাজিতে জড়িত অসাধু ডিলারদের সদস্যপদ বাতিলের হুঁশিয়ারি দেয় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 কোরিয়ার মধ্যকার যুদ্ধের ইতি টানতে নীতিগতভাবে একমত হয়েছে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। সোমবার অস্ট্রেলিয়া সফররত সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন এই কথা জানান। তবে নর্থ কোরিয়ার কিছু দাবির কারণে এখনো আলোচনা শুরু হয়নি বলে জানান তিনি। কোরীয় যুদ্ধের শুরু 1950 সালে, যা 1953 সালে নর্থ ও সাউথ কোরিয়ার আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে শেষ হয়। তবে কোনো শান্তি চুক্তির মাধ্যমে নয়, যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের ইতি টেনেছিল 2 দেশ। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা না করায় এখনো কাগজে কলমে যুদ্ধে লিপ্ত রয়েছে দেশ দুটি, যেখানে শুরু থেকে নর্থ কোরিয়াকে চীন ও সাউথ কোরিয়াকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার 70 বছরেরও বেশি পুরনো এই যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানতে একমত হয়েছে দেশ দুটি। এছাড়া এতে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিতে নীতিগতভাবে একমত হয়েছে নর্থ ও সাউথ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন। তবে আলোচনার আগে কিছু শর্ত আরোপ করেছে উত্তর কোরিয়া, যার কারণে এখনো আলোচনায় বসা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে আলোচনায় বসতে নর্থ কোরিয়ার শর্ত বাধা সৃষ্টি করছে বলে উল্লেখ করেন মুন। জানান, আলোচনা শুরুর পূর্ব শর্ত হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতি বন্ধের দাবি জানিয়েছে নর্থ কোরিয়া। সেপ্টেম্বরে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং আলোচনা বসার বিপরীতে এসব শর্ত জুড়ে দেন। শিগগিরই এই বিষয়ে আলোচনা শুরুর কথা জানিয়েছেন মুন জে-ইন। এই পদক্ষেপ নর্থ কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরিতে নিরুৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আশরাফ শুভ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর, নিউজিল্যান্ড সফরে 7 দিনের কোয়ারেন্টিনের মধ্যেই জিম সেশন শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্ট চার্চের টিম হোটেলের বাইরে হাঁটাহাঁটির পাশাপাশি অস্থায়ী জিমে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ শুরু করেছে ম্যানেজমেন্ট। তাসকিন, রাহি, শরীফুলরা বাড়তি পরিশ্রম করছেন, কারণ নিউজিল্যান্ডের মাটিতে মূল দায়িত্ব নিতে হবে পেসারদের। অনুশীলনে বাড়তি সিরিয়াস মুশফিক। তামিম, সাকিবদের অনুপস্থিতিতে বড় ইনিংসের জন্য তার দিকেই তাকিয়ে বাংলাদেশ। কোয়ারেন্টাইন শেষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট, আর দ্বিতীয়টি শুরু হবে 9 জানুয়ারি ক্রাইস্ট চার্চে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। সফরে মোট 5টি ম্যাচ খেলবে তারা। আইসিসির সুপার লিগের অংশ হিসেবে থাকছে 3টি ওডিআই, এছাড়া আছে 2টি টি20। মঙ্গলবার 2023 পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এসসিবির এফটিপি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের বিপক্ষে ওডিআই ও টি20 সিরিজ খেলবে আফগানরা। দিনক্ষণ চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে বিপিএল শেষ হওয়ার পরই হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। 2019 সালে সবশেষ বাংলাদেশে এসেছিল আফগানিস্তান দল। সেই সফরে একটি টেস্ট ও জিম্বাবুয়ে সহ ত্রিদেশীয় সিরিজ খেলেছিল রশিদ মুজিবরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের প্রথম ম্যাচে কাল শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। র্যাঙ্কিং পরিসংখ্যান সব দিক থেকে বেশ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ভালো খেলায় লক্ষ্য কোচ এবং অধিনায়কের, কিন্তু পাসপোর্ট না থাকায় রকিবুল হাসানকে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ এক ফিল্ড গোলে লিড এনে দিয়েছিলেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রকিবুল হাসান। বিকেএসপির এই তরুণকে নিয়ে আশাবাদী ছিল ম্যানেজমেন্ট, কিন্তু আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে খেলোয়াড়দের পাসপোর্ট থাকা যে বাধ্যতামূলক তা জানাই ছিল না হকি ফেডারেশনের। দীর্ঘ 40 মাস পর আন্তর্জাতিক ম্যাচের প্রত্যাবর্তনে এমন হযবরল অবস্থা। 1 মাস আগে তড়িঘড়ি করে কোচ নিয়োগ, 10 দিনের প্রস্তুতি আর জাপান পাকিস্তানের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতাই সম্বল। প্রথম পরীক্ষা ভারত, যারা কদিন আগেই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে। তাদের বিপক্ষে ভালো খেলা মানে লড়াই করে হার, এই বাস্তবতাটা জানেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক। টেকনিক আমাদের শিখিয়েছে, আমরা যদি ওগুলা 100% ট্রাই করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু বলতে মেবি 2-1, 3-1 এরকম একটা রেজাল্ট আর কি। আমরা যদি বলতে যাই যে তাদের সাথে আমরা জিতবো কিংবা ড্র করবো, আমাদের জন্য অনেক টাফ আর কি। বিশ্বাস করি নিজেদের শতভাগ দিয়ে ছেলেরা লড়াই করবে। ভারত অনেক শক্তিশালী দল, র্যাঙ্কিংয়ে তারা অনেক এগিয়ে। জয়ের আশা করাটা বাস্তবিক নয়, আবার যে কোনো লড়াইয়ে নামলে জয়ের লক্ষ্য নিয়েই নামতে হয়। ভারতের বিপক্ষে কখনোই জয় পায়নি বাংলাদেশ, তবে বয়সভিত্তিক পর্যায়ে 2বার জয়ের সুখস্মৃতি আছে। শেষবার 2016 জুনিয়র এশিয়া কাপে 5-4 গোলের জয়, যেখানে একাই 4 গোল করেছিলেন বর্তমান অধিনায়ক আশরাফুল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।